বিবিসি প্রবাহে আপনাদের সবাই কি থাকছে। যুক্তরাষ্ট্রকে ওপেন চ্যালেঞ্জ ইরানের, ওয়াশিংটনকে পারস্য উপসাগরে জাহাজ পাঠানোর আহ্বান আইআরজিসির, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি আব্বাস আরাকচির। এবার হরমুজ প্রণালী রক্ষায় চীন অস্ট্রেলিয়ার দ্বারস্থ যুক্তরাষ্ট্র, প্রস্তাব ফিরিয়ে দিল ক্যানবেরা, পাত্তা দেয়নি বেইজিংও। ইরানে হামলার পরিকল্পনা ফাঁস করলো ইসরায়েল, আগামী 3 সপ্তাহ পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা, প্রস্তুত গভীর রণকৌশল দাবি ইসরায়েলের সামরিক মুখপাত্রের। দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে থার্ড ক্ষেপণাস্ত্র সরাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সুবিধা দিতেই এমন উদ্যোগ ওয়াশিংটনের, বলছেন বিশ্লেষকরা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সহ 35 জন আটক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, আমিরাতের অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বিবৃতি। ধ্বংস হয়ে গেছে ইরানের নৌ সক্ষমতা, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবি সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের নৌবাহিনী নেই, তবে তারা যেন সাহস করে পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জেনারেল নাইনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠিয়ে দেখান। বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কতবার হামলা চালিয়েছে তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। তার দেওয়া তথ্য মতে এই পর্যন্ত আমেরিকান ও জায়নিস্ট লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে প্রায় 700টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং প্রায় 3,500টি ড্রোন ব্যবহার করা হয়েছে এই যুদ্ধকালীন সময়ে। জেনারেল নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহারই করেনি। যতক্ষণ পর্যন্ত ইরানের লক্ষ্য পূরণ না হবে এবং শত্রুপক্ষকে পুরোপুরি দমানো না যাবে, ততক্ষণই হামলা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মতে বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের বড় অংশ এই প্রণালী দিয়ে চলাচল করে, তাই এই পথ সচল রাখতে মিত্র দেশগুলোকে একসঙ্গে কাজ করা আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে কয়েকটি দেশের কাছে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়। তবে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এক সাক্ষাৎকারে এবিসি রেডিওকে বলেন, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়া নেই এবং এই ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধও তারা পায়নি। তিনি জানান, বর্তমানে অস্ট্রেলিয়ার সহায়তা মূলত সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে। ওই অঞ্চলে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বিমান সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে জাপানও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিল। ফলে এই অঞ্চলে নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের মার্কিন উদ্যোগ নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী প্রায় বন্ধ। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে এবং এই কৌশলগত জলপথটি পুনরায় সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি চীনের সহযোগিতা প্রত্যাশা করছেন। চীনের বেজিং সফর সামনে রেখে দেশটির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান ট্রাম্প। তবে বর্তমান পরিস্থিতিতে এই বিষয়ে হোয়াইট হাউস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সাড়া পাওয়া যায়নি। রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চীনের প্রয়োজনীয় তেলের 90% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়, তাই এই পথ নিরাপদ রাখা বেজিং এর দায়িত্বের মধ্যেও পড়ে। প্রয়োজনে নিজের চীন সফর পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, যারা এই নৌপথের সুবিধাভোগী দেশ, তাদের প্রত্যেকেরই এটি সুরক্ষিত রাখতে এগিয়ে আসা উচিত। এদিকে হরমুজ ইস্যুতে ন্যাটো মিত্রদেরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, মিত্ররা সহায়তা না করলে ভবিষ্যৎ ফলাফল ভালো হবে না। ইরানের উপর হামলার পর দেশটি জাহাজ চলাচলে বিঘ্ন ঘটালে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ, মাইন সুপার ও ড্রোন মোকাবেলায় সরঞ্জাম পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খর্গ আইল্যান্ডে 5 মিনিটের মধ্যে পুনরায় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা সমালোচনা করে বলেন, 1 নম্বর মিত্র হওয়া সত্ত্বেও সংকটের সময় যুক্তরাজ্য কাঙ্ক্ষিত সাড়া দেয়নি। বর্তমানে প্যারিসের মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনা উপপ্রতিমন্ত্রী হে লিফেং এর মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক আলোচনা চললেও ট্রাম্পের এই মন্তব্য পুরো পরিস্থিতির উপর নতুন চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করতে দক্ষিণ কোরিয়া থেকে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বলয়ে ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় 10 বছর আগে দক্ষিণ কোরিয়ার সেয়ংজু গ্রামে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি মোকাবেলায় এটি ছিল সিউলের প্রধান ঢাল। তবে বর্তমানে ওয়াশিংটন তাদের এই অত্যাধুনিক প্রযুক্তি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে উঠেছে প্রশ্ন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই অস্ত্র প্রত্যাহারের বিষয়ে সরাসরি বিপক্ষে মত প্রকাশ করেছেন। সার্বিক পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়ালেও প্রেসিডেন্ট লি জে মিয়ং জনগণকে আশ্বস্ত করে বলেন, মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা অটুট রাখার চেষ্টা চলছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পার হলো 16 দিন। একদিকে তেহরানের বিভিন্ন স্থানে হামলাও অব্যাহত রেখেছে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধে উত্তেজনা যখন চরমে তখন যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাকচি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ এটি চালিয়ে যাওয়া হবে। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে, তিনি নিজেই এমনটা বলেছেন। আরাকচি এই সংঘাতে মার্কিন প্রশাসনের আচরণের সমালোচনা করেন। জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বাড়ানোর মতো পদক্ষেপগুলোকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া একটি যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার সরকার জনগণকে রক্ষা করার জন্য যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে শুরু হওয়া যুদ্ধ 2 সপ্তাহ পার করল, কিন্তু এই যুদ্ধের আঁচ এখন শুধু রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি ভারত এখন এক গভীর সংকটের মুখে। একদিকে জ্বালানি তেলের আকাশ ছোঁয়া দাম, অন্যদিকে কোটি কোটি প্রবাসীর ভবিষ্যৎ। সব মিলিয়ে ভারত এখন দ্বিমুখী বিপদের মুখে দাঁড়িয়ে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20 থেকে 30% এই সরু পথটি দিয়েই যাতায়াত করে। ইরান এই প্রণালীটি কার্যকরভাবে বন্ধ করে দেওয়ায় থমকে গেছে জ্বালানি সরবরাহ। ভারতের জন্য এটি একটি অশনি সংকেত, কারণ ভারতের ব্যবহৃত গ্যাসের 80% এবং তেলের 60%ই আসে এই পথ দিয়ে। ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর আগে ছিল মাত্র $80। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করেছে, যুদ্ধ না থামলে তেলের দাম $200-এও পৌঁছাতে পারে। ভারতের অভ্যন্তরীণ বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। অনেক জায়গায় রান্নার গ্যাসের সংকটের আশঙ্কায় মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত সরকারকে জরুরি আইন পর্যন্ত জারি করতে হয়েছে। ভারতের উদ্বেগের দ্বিতীয় কারণটি আরও গুরুতর। মধ্যপ্রাচ্যের 6টি দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত এবং বাহরাইনে প্রায় 91 লাখ ভারতীয় শ্রমিক ও পেশাজীবী কর্মরত আছেন। প্রতি বছর তারা প্রায় 50 বিলিয়ন বা $5,000 কোটি রেমিটেন্স দেশে পাঠান। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের খনি ও নির্মাণ প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে লক্ষ লক্ষ ভারতীয় কাজ হারাতে পারেন। এই বিপুল পরিমাণ রেমিটেন্স বন্ধ হয়ে গেলে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধাক্কা লাগবে, যা দেশের সামগ্রিক প্রবৃদ্ধি বা জিডিপি কমিয়ে দিতে পারে। শুধু অর্থনীতি নয়, প্রবাসীদের জীবনের নিরাপত্তাও এখন বড় প্রশ্ন। ইরান ও ইসরায়েলি হামলায় ইতোমধ্যেই বেশ কয়েকজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। যদি যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে, তবে এই 91 লাখ ভারতীয়কে কি ফিরিয়ে আনা সম্ভব? ইতিহাস বলছে
1990 সালের কুয়েত যুদ্ধের সময় ভারত সফলভাবে 2 লাখ মানুষকে সরিয়ে এনেছিল, কিন্তু এবারের সংখ্যাটা কয়েক গুণ বেশি। সাবেক কূটনীতিকরা বলছেন, যুদ্ধের চরম পরিস্থিতিতে এত বিশাল সংখ্যক মানুষকে আকাশপথে বা সমুদ্রপথে সরিয়ে আনা প্রায় অসম্ভব এক লজিস্টিক চ্যালেঞ্জ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই কন্ট্রোল রুম খুলেছে এবং হেল্পলাইন চালু করেছে, কিন্তু যুদ্ধের ভয়াবহতা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। একদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত এবং সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী মোদী যুদ্ধের ঠিক আগেই ইসরায়েল সফর করেছেন। অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের জ্বালানি ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং ভারতের উপকূলে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার ঘটনায় ভারত সরকার যে নীরবতা পালন করছে তা নিয়ে দেশটির ভেতরেই সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর মতে ভারত তার নিরপেক্ষ অবস্থান হারাচ্ছে, তবে সরকারের ঘনিষ্ঠ বিশ্লেষকদের মতে পরিবর্তিত ভূরাজনীতিতে আরব দেশগুলো এবং ইসরায়েলের গুরুত্ব এখন ভারতের কাছে ইরানের চেয়ে অনেক বেশি। সংক্ষেপে বলতে গেলে এই যুদ্ধ ভারতের জন্য কেবল একটি বৈদেশিক সংঘাত নয়, এটি ভারতের জ্বালানি নিরাপত্তা, সাধারণ মানুষের পকেটের টান এবং প্রবাসীদের জীবনের লড়াই। ভারত কি পারবে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার তেলের ওপর নির্ভর করে বা কূটনৈতিক কৌশলে এই সংকট কাটিয়ে উঠতে? সময় এর উত্তর দেবে। ইরানে হামলা করার মতো আর কিছু অবশিষ্ট নেই। আমি যখন চাইব তখনই এ যুদ্ধ শেষ হয়ে যাবে। দিন চারেক আগে দম্ভের সঙ্গে এমন কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবতা বলছে ইরান জুড়ে হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধ থামার বদলে উল্টো বিস্তৃত হচ্ছে। প্রতিনিয়তই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, হু হু করে বাড়ছে বিশ্ববাজারে জ্বালানির দাম। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এ যুদ্ধ আর কতদিন চলবে? গত 2 সপ্তাহ ভয়াবহ যুদ্ধের পর তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান আরও কমপক্ষে 3 সপ্তাহ চালিয়ে যাবে তারা। এ সময় হাজারো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে তাদের। ইরান যুদ্ধ নিয়ে এমনটাই জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি জিফরিন। তিনি বলেন, আমাদের সামনে হাজারো লক্ষ্যবস্তু রয়েছে। আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করে অন্তত ইহুদিদের ধর্মীয় উৎসব পাস ওভার পর্যন্ত, অর্থাৎ এখন থেকে প্রায় 3 সপ্তাহের জন্য পরিকল্পনা প্রস্তুত রেখেছি। এমনকি এর পরের 3 সপ্তাহের জন্য আমাদের আরও গভীর পরিকল্পনা আছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় 400 দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলা করা হয়েছে হাজার হাজার লক্ষ্যবস্তুতে, যেখানে তাদের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থাকে মারাত্মকভাবে দুর্বল করে দেওয়া। ইসরায়েলের লক্ষ্য অবশ্য এখনও পূরণ হয়নি। ইরানে এখন পর্যন্ত সরকার পতনের কোনো লক্ষণ নেই। উল্টো ইসরায়েলেও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এসব হামলা ঠেকাতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। কমে আসছে ইসরায়েলের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল প্রতিহতকারী ইন্টারসেপ্টর। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে ইন্টারসেপ্টর চেয়েছে ইসরায়েল। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সেমাফোর। এর মধ্যে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে তা আমরা আগে থেকেই আঁচ করেছিলাম। তবে ইসরায়েলের মিসাইল প্রতিহতকারী ইন্টারসেপ্টর এর ঘাটতি তৈরি হলেও যুক্তরাষ্ট্রের সেই ঘাটতি নেই বলেই জানিয়েছেন ওই কর্মকর্তা। 15 মার্চ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গণমাধ্যমটি বলছে, ইরানে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা 2000 থেকে 2500 কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে 13 গুণ বেশি। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্য মতে, এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম। সেজিল হলো একটি দ্বিস্তর বিশিষ্ট সলিড ফুয়েল যুক্ত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়া তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং এর ব্যাস 1.25 মিটার। এটির মোট ওজন প্রায় 23,600 কেজি।
সলিড ফুয়েল প্রযুক্তির কারণে এটি দ্রুত মোতায়েনযোগ্য, কম সময়ের মধ্যে উৎক্ষেপণ সম্ভব এবং সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। গতির কারণে রাডার সিস্টেমে ফাঁকি দিতে বেশ পটু এটি। ভবন ধ্বংসের পাশাপাশি ভূগর্ভস্থ ঘাঁটির লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতেও এর জুড়ি মেলা ভার। 90 দশকের শুরুর দিকে এই ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছিল ইরান। 2008 সালে সেজিলের প্রথম সফল পরীক্ষা চালানো হয়, যা প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। আইআরজিসির দাবি সেজিল ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে প্রায় 7 মিনিটে তেল আবিবে পৌঁছে যেতে পারবে। মার্কিন সম্প্রচার মাধ্যমগুলোর লাইসেন্স কি শেষ পর্যন্ত কেড়ে নেওয়া হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা এবং ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রচার করা খবরের জেরে এখন এমন নজিরবিহীন হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন স্টেশনগুলো। ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসি এর প্রধান ব্রেন্ডন কার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান ইস্যুতে গণমাধ্যমগুলো তাদের ভুল সংশোধন না করলে লাইসেন্স নবায়ন করা হবে না। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ব্রেন্ডন কার বলেন, সম্প্রচার লাইসেন্স কোনো চিরস্থায়ী সম্পত্তি নয়। জনস্বার্থ রক্ষা না করলে এই লাইসেন্স যে কোনো সময় বাতিল হতে পারে। মূলত ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে মার্কিন গণমাধ্যমে সংবাদ প্রচারে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ক্ষোভের রেশ ধরেই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে প্রতারণা এবং সংবাদ বিকৃতির অভিযোগ তুলেছেন ব্রেন্ডন কার। 14 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের একটি পোস্টকে ঘিরেই বিতর্কের শুরু, যেখানে তিনি লিখেছিলেন, তথাকথিত নিম্ন স্তরের সংবাদপত্র এবং মিডিয়া চায় আমেরিকা যুদ্ধে হারুক। এরপরেই ব্রেন্ডন কার পাল্টা পোস্টে লেখেন, আইন অত্যন্ত পরিষ্কার, ব্রডকাস্টদের জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তারা লাইসেন্স হারাবে। তবে এই হুমকিকে সরাসরি অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারা। ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে গণমাধ্যমের বক্তব্য সরকারের পছন্দ না হওয়ার মানে এই নয় যে তারা সেন্সরশিপ আরোপ করতে পারবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের মতে, এই হুমকি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সরাসরি লঙ্ঘন। সিনেটর মার্ক ক্যালি বলেন, এটি এফসিসি এর ক্ষমতার অপব্যবহার। এই প্রশাসন আসলে নিজেদের সমালোচনা সহ্য করতে পারছে না এবং তারা জবাবদিহিতা এড়াতে চাইছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের এই সংঘাত নতুন কিছু নয়। এর আগে কৌতুক অভিনেতা জিমি কিমেলের একটি মন্তব্যকে কেন্দ্র করে তার শো বন্ধের দাবি তুলেছিলেন ব্রেন্ডন কার। ফলে প্রশ্ন উঠছে, এফসিসি কি এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? এফসিসি সরাসরি সিবিএস বা এবিসির মতো বড় নেটওয়ার্কগুলোকে লাইসেন্স দেয় না, তারা লাইসেন্স দেয় স্থানীয় স্টেশনগুলোকে। আর সংস্থার নিজস্ব ওয়েবসাইটেই বলা আছে, সংবিধানে বর্ণিত বাক স্বাধীনতা এবং কমিউনিকেশনস অ্যাক্ট অনুযায়ী তারা কোনো বিষয়বস্তু সেন্সর করতে পারে না। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সরকারি নিয়ন্ত্রণ, এই দুয়ের টানাপোড়েনে মার্কিন গণতন্ত্র এখন এক কঠিন পরীক্ষার মুখে। এই পরিস্থিতিতে দেখার বিষয়, হুমকির এই ভাষা বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপের কৌশল। আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা, এই স্লোগান দিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফিরেছিলেন। কিন্তু প্রশ্ন এখন অন্য জায়গায়। এই আমেরিকা ফার্স্ট কি আসলে আমেরিকা অ্যালোন হয়ে যাচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়েছিল, মিত্রতা, সামরিক জোট, মুক্ত বাণিজ্য, বহুপাক্ষিক প্রতিষ্ঠান, সে কাঠামো কি এখন ভেঙে পড়ছে? আজ আমরা দেখব শুল্ক যুদ্ধ থেকে নেটো সংকট, ল্যাটিন আমেরিকা থেকে চীন, কিভাবে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির ভারসাম্য। এখন ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শুল্ক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা করার আগে তিনি এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কাছ থেকে গুরুত্বপূর্ণ ছাড় আদায় করেছিলেন। মিত্র দেশগুলোকেও ছাড় দেননি তিনি। এর ফলে অনেক দেশকে বিকল্প বাজার খুঁজতে দেখা গেছে। যেমন স্যার কিয়ের স্টারমার গত জানুয়ারিতে বেইজিং সফর করেন। বহু বছর টানাপোড়েনে থাকা সম্পর্কে গতি আনাই ছিল উদ্দেশ্য। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের সাথে পারস্পরিক শুল্ক হ্রাসের একটি চুক্তি স্বাক্ষর করেন। যদিও ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তবে তিনি 100% শুল্ক বসাবেন। আর অনেক বছর ধরে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে আটকে থাকা বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলে ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের যুক্তি ছিল শুল্ক বাড়লে আমেরিকান শিল্পে গতি আসবে, কর্মসংস্থান ও রাজস্ব বাড়বে। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। জার্মানির কিল ইনস্টিটিউটের গবেষণা বলছে ট্রাম্পের দেয়া শুল্কের 96% খরচ বহন করছে মার্কিন ভোক্তা ও আমদানিকারকরা। তাদের গবেষণায় বেরিয়ে এসেছে এই শুল্ক অন্যান্য দেশকেও বিকল্প বাজার খুঁজতে উৎসাহিত করছে। এর মধ্যে সবচেয়ে সফল বলে মনে হচ্ছে চীনকে, যা যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী।
বেইজিংয়ের সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ঐতিহাসিক রেকর্ড করে 1.18 ট্রিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে, যা বিশ্বজুড়ে তার পণ্য বিক্রির সক্ষমতার প্রতিফলন। কিন্তু ট্রাম্প তার অবস্থান থেকে সরতে চান না এবং সুপ্রিম কোর্টের রায় জানার পর তিনি যুক্তরাষ্ট্রে সব ধরনের আমদানির ওপর 15% সাধারণ শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শুল্ক রাজস্ব বাড়ায় এবং মার্কিন কোম্পানিগুলোকে উপকৃত করে। তবে 2023 সালের তুলনায় যুক্তরাষ্ট্রের শিল্প খাতে এখন 2 লাখ কর্মসংস্থান কমেছে, যা কোভিড মহামারীর পর সর্বনিম্ন। ইনস্টিটিউট অফ সাপ্লাই ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী দেশটিতে কারখানা ভিত্তিক কার্যক্রম টানা 26 মাস ধরে পতনের মধ্যে রয়েছে। আর যুক্তরাষ্ট্রের আমদানি ও রপ্তানির মধ্যে পার্থক্য 2025 সালে 2.1% বেড়েছে। ফলে ট্রাম্পের শুল্ক থাকা সত্ত্বেও বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প বহুদিন ধরে বলে আসছেন ইউরোপ নিজেদের প্রতিরক্ষার খরচ বহন করুক। তিনি চান নেটো দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে তাদের জিডিপির 5% পর্যন্ত বরাদ্দ দিক। কিন্তু সমস্যা হলো তিনি নেটোর মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করেন। নেটো চুক্তির আর্টিকেল 5 অনুযায়ী একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। কিন্তু ট্রাম্প ইঙ্গিত দেন এটা কেবল তাদের জন্য যারা বিল দেয়। এর সঙ্গে যোগ হয়েছে গ্রিনল্যান্ড দখলের হুমকি। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ স্টিফেন হোমস সাম্প্রতিক এক প্রবন্ধে লিখেছেন, এটি এমন এক চাঁদাবাজির মতো দেখায় যেখানে ফি নেওয়া হচ্ছে কিন্তু সুরক্ষা অস্বীকার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউরোপিয়ান রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ মার্ক সিয়েলের মতে ইউরোপিয়ানরা বুঝেছে যে তারা গত 75 বছরের মতো করে আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারবে না। ট্রাম্প প্রশাসন আমেরিকা মহাদেশে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছে। এই অঞ্চলে ওয়াশিংটনের স্বার্থবিরোধী সরকারগুলোকে চাপে আনা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার জন্য হস্তক্ষেপমূলক আঞ্চলিক নীতি নিয়েছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযান, মাদুরোর গ্রেফতার, কিউবার উপর চাপ এবং এর পাশাপাশি আরেকটি বড় বিষয় পানামা খাল। ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের কথা বলছেন, যা তার মতে চীনের হাতে রয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই নীতিতে চীনকে পুরোপুরি ঠেকানো যায়নি, বরং চীন এখনও আর্জেন্টিনা, ইকুয়েডরের মতো দেশে অর্থনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। গত বছর এপ্রিলে ট্রাম্প চীনের পণ্যের ওপর সর্বোচ্চ 145% শুল্ক আরোপ করলে বেইজিং প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে বিরল মাটির খনিজ রপ্তানি সীমিত করে, যা উচ্চ প্রযুক্তি উৎপাদনের জন্য অপরিহার্য, যার মধ্যে মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত উন্নত অস্ত্র রয়েছে। এই কাঁচামালের বৈশ্বিক উৎপাদনের 92% চীনের হাতে এবং তারা এটি কাজে লাগিয়েছে। অর্থাৎ ট্রাম্প শুল্ক ব্যবহার করলে চীন ব্যবহার করছে সরবরাহ নিয়ন্ত্রণ। তার উপর রয়েছে 11 দেশের জোট ব্রিক্স ব্লকের উত্থান, যেখানে ডলার বহির্ভূত লেনদেন বাড়ছে। তাহলে বিশ্ব কি ধীরে ধীরে ডলার নির্ভর ব্যবস্থা থেকে সরে যাচ্ছে? ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ট্রান্স প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি থেকে প্রত্যাহার করলে অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের মতো মিত্ররা এতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কয়েক বছর পর তারা চীনের সঙ্গে আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বে যোগ দেয়। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা 15টি দেশের স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্র যার অংশ নয়। ট্রাম্প তার দেশের বৈশ্বিক ভূমিকায় যে পরিবর্তন এনেছেন তা নিয়ে খুব একটা প্রশ্ন ওঠে না। তবে বিশেষজ্ঞরা বলছেন যেসব দেশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিত্র তারা তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর যত কম নির্ভর করবে, ওয়াশিংটনের প্রতিকূল অর্থনীতির নীতির বিরুদ্ধে তাদের জন্য জোট গঠন করা বা অন্য কোনো বড় শক্তির সাথে কাজ করা তত সহজ হবে। ট্রাম্প বলছেন তিনি আমেরিকাকে শক্তিশালী করছেন, কিন্তু সমালোচকেরা বলছেন এতে আমেরিকার নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন স্পষ্ট, আমেরিকা ফার্স্ট কি সত্যি আমেরিকাকে এগিয়ে নিচ্ছে নাকি ধীরে ধীরে একা করে দিচ্ছে? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।